সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের ৩ নম্বর ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আগের ভিডিওগুলোতে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি করতে হয় এবং তাদের ওয়ার্কিং ফাংশন নিয়ে কথা বলেছি। আজকে আমরা সেই দুটো টাইপকে একসঙ্গে কম্বাইন করে একটা ইলেকট্রনিক ডিভাইস তৈরি করব, যে ডিভাইসটার নাম ডায়োড। ডায়োড বলার কারণটা কি? এখানে পি এবং এন দুটো টাইপের কম্বিনেশন তৈরি হচ্ছে। পিএন ডায়োড দেখতে কীরকম এইখানে দেখতে পাচ্ছ। এই ডিভাইসটা হচ্ছে পিএন ডায়োড। এইখানে সামনের দিকে একটা সিলভার রিং দেখা যায়। এই সিলভার রিংয়ের সাইডটাকে বলা হয় এন সাইড। এটা হচ্ছে এন সাইড এবং এই দিকে যে ব্ল্যাক রিজিয়নটা এটা হচ্ছে পি সাইড। ডায়োডের যে সিম্বল, সেই সিম্বলটাকে দেখানো হয় এইরকমভাবে, এরকম একটা ট্রায়াঙ্গেল, তার সামনে একটা বার এবং এটা একটা ওয়্যার। এই দিকের ওয়্যার এবং এই দিকের ওয়্যারটাকে আমি ওই স্ট্রেট লাইন ওয়্যার দিয়ে দেখিয়েছি। এই যে ট্রায়াঙ্গেল শেপটা, এই ট্রায়াঙ্গেল শেপটা বোঝাবে পি সাইড এবং এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা বোঝাবে এন সাইড। ঠিক আছে, এটা মনে রাখার জন্য তোমরা এরকম অ্যাপ্রোচ নিতে পারো। পি লেখা যেতে পারে এরকম ভাবে এবং এন লেখা হয় কিরকম ভাবে, এরকম ভাবে। তাহলে পি এর আমরা এই ট্রায়াঙ্গুলার পার্টটা পাচ্ছি আর এন এর এই স্ট্রেট লাইন পার্টটা পাচ্ছি। এইখান থেকেও তোমরা মনে রাখতে পারো, যে যা নিজস্ব পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, কোনো জরুরি নয় যে এটাই তোমাকে মনে রাখতে হবে। যাই হোক, মোটামুটি সিম্বলটা দেখে যেন বুঝতে পারো কোন দিকটা পি কোন দিকটা এন। তো শুরু করা যাক কিভাবে পিএন ডায়োড আমরা তৈরি করব। পিএন ডায়োডের কনস্ট্রাকশন বোঝার জন্য প্রথমেই তোমাকে একটা সিলিকন বা জার্মেনিয়াম সেমিকন্ডাক্টরের ওয়েফার নিতে হবে। ওয়েফার মানে কি? একটা ক্রিস্টাল প্লেট শেপের একটা মেটেরিয়াল নিতে হবে। সেই ওয়েফারের একদিক আমরা পি টাইপ ডোপ করব এবং একদিক এন টাইপ ডোপ করব। এভাবে আমরা পিএন ডায়োড তৈরি করতে পারি। এছাড়াও আরও একটা উপায় আছে। একটা পি টাইপ ডোপড সেমিকন্ডাক্টর নাও, একটা এন টাইপ ডোপড সেমিকন্ডাক্টর নাও, তাদেরকে ফিউজ করো। ফিউজ মানে এমনভাবে জয়েন করো যাদের ওদের মধ্যে একটা যাতায়াতের রাস্তা থাকে। এখানে ডেফিনেশনটা আমি লিখে দিয়েছি। When a p-type semiconductor is joined to a n-type semiconductor such that the crystal structure remains continuous at the boundary, the resulting arrangement is called a p-n junction diode. Continuous হতে হবে মাঝখানের রাস্তাটা, or a semiconductor diode or a crystal diode. তো আমরা এবার ডায়োডের কনস্ট্রাকশন বুঝবো, কিভাবে সেটা তৈরি করতে হয়। যতটা ডিটেলে বোঝানো সম্ভব আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করব, স্টেপ বাই স্টেপ। প্রথমে আসি স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান যেটা আমি এতক্ষণ বললাম সেটাই। একটা দিক পি টাইপ ডোপ করেছি, একটা দিক এন টাইপ ডোপ করেছি। সেটা কিভাবে করতে হয় আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করে ফেলেছি। যারা ভিডিওগুলো দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। পি টাইপ ডোপ করার জন্য আমরা ট্রাইভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপ করি, ট্রাইভ্যালেন্ট ডোপ্যান্ট। এন টাইপে আমরা পেন্টাভ্যালেন্ট করি। পেন্টাভ্যালেন্ট ডোপ্যান্ট। পি টাইপের ক্ষেত্রে মেজরিটি চার্জ ক্যারিয়ার হয় হোল আর মাইনরিটি হয় ইলেকট্রন। এন টাইপের ক্ষেত্রে মেজরিটি হয় ইলেকট্রন আর মাইনরিটি হয় হোল। মেজরিটি তো ডোপিং এর জন্য তৈরি হচ্ছে, মাইনরিটি কেন তৈরি হচ্ছে সেটাও আমরা আগের ভিডিওতে করে এসেছি, ডিউ টু থার্মালি জেনারেশন। এই যে মাঝের যে ডটেড লাইনটা দেখতে পাচ্ছ, এই ডটেড লাইনটাকেই বলা হয় জাংশন। ওই জন্যই এই ডায়োডগুলোকে পিএন জাংশন ডায়োড বলা হয়, পি সাইড এবং এন সাইডের মধ্যে একটা জাংশন আছে বলে। স্টেপ ওয়ানে তো এইরকমভাবে আমরা ডোপিংটা করে ফেললাম। এরপরে কি হবে দেখো তো। এই জাংশন রিজিয়নের একদিকে সব ইলেকট্রনগুলো বসে আছে, আর একদিকে সমস্ত হোলগুলো বসে আছে। যখন নদীর ঘোলা জল গিয়ে সমুদ্রের নীল জলে মেশে, সেই জায়গাটায় তোমরা নিশ্চয়ই দেখেছো, যেই জায়গায় মিশ্রণটা ঘটে সেই জায়গাটায় জলটা সামান্যভাবে এই দিকের জল ওই দিকে, ওই দিকের জল এই দিকে মিশে চলে আসে। পুরো জায়গাটা জুড়ে কিন্তু এই ঘটনাটা ঘটে না। যেই জায়গায় মিশ্রণটা ঘটছে, যেই জায়গায় জাংশন পয়েন্ট, সেই জায়গায় এই মেলামেশাটা হয়। এইটাকে আমরা ব্যাপন প্রক্রিয়ার সঙ্গে তুলনা করতে পারি, যাকে ইংলিশে বলা হয় ডিফিউশন। তাহলে স্টেপ টুতে গিয়ে ওই ব্যাপারটা আমরা একটু ডিটেলে পড়ব। ডোপিং করার পর ওই ঘটনাটা ঘটবে, স্টেপ টু। তাহলে স্টেপ টুতে এসে আমরা দেখতে পাবো এই যে বাউন্ডারি রিজিয়নটা, এই রিজিয়নের একধারের ইলেকট্রন, অন্যদিকের হোল, হোল মানে তো পজিটিভ, তাদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, সেই অ্যাট্রাকশন ফোর্সের জন্য ডান দিক থেকে ইলেকট্রনগুলো বাম দিকে হোলের কাছে চলে আসবে এবং হোল ইলেকট্রনের কাছে চলে যাবে। এই ঘটনাটা ঘটবে।
ঠিক যেমনটা দেখতে পেলে। এখন প্রশ্ন হচ্ছে, বাকি ইলেকট্রন আর হোলগুলোর মধ্যে এই ব্যাপারটা ঘটলো না কেন? আমি আগেই বললাম, ইলেকট্রন এবং হোল যারা জাংশনের কাছাকাছি আছে তারা নিজেদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফিল করছে। তাহলে কি দূরেরগুলো ফিল করছে না? করছে, কিন্তু প্রচন্ড ক্ষীণ একটা ফোর্স ফিল করছে। কুলম্ব ফোর্স অত্যন্ত উইক একটা ফোর্স। তাহলে ওরা এতটা দূরত্ব ক্রস করে ওদের পক্ষে যাওয়া সম্ভব নয়। সেই কারণে শুধুমাত্র বাউন্ডারি রিজিয়নের মধ্যে যারা আছে তারাই নিজেদের মধ্যে মেলামেশা করবে। দূরবর্তী ইলেকট্রনগুলোকে এদিক থেকে এদিকে পাঠানোর জন্য আমাকে কি করতে হবে? কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে দেখেছিলাম, যে কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে ইলেকট্রন এমনি এমনি তো প্রবাহিত হবে না, তার দু প্রান্তে বিভব প্রভেদ না সৃষ্টি করলে। তাহলে আমাকে দূরবর্তী ইলেকট্রন এবং হোলকে নিজেদের জায়গা অদল বদল করানোর জন্য এখানে ব্যাটারি কানেকশন করতে হবে। সেটা আমি এখন করছি না। তাই শুধু বাউন্ডারি রিজিয়নের কাছাকাছি থাকা হোল এবং ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করলো। এই ব্যাপারটাকে আমরা তাহলে কি বলছি? ডিফিউশন। ডিফিউশন, যাকে বাংলায় বলবো আমরা ব্যাপন। তো এই ব্যাপন প্রক্রিয়ার ফলে একদিকের ইলেকট্রন একদিকে হোলের কাছে যেই এলো, সঙ্গে সঙ্গে আধান বাহকের প্রবাহের জন্য আমরা কিছুটা কারেন্ট পাবো। সেই কারেন্টটাকে বলা হবে ডিফিউশন কারেন্ট। ডিফিউশন কারেন্ট, আই সাফিক্সে ডি। এখন প্রশ্ন হচ্ছে, এই ডিফিউশন কারেন্ট আমরা কতক্ষণ পাবো? লক্ষ্য করে দেখো, এখন পি সাইডের বাউন্ডারি রিজিয়নে সমস্ত ইলেকট্রনগুলো দাঁড়িয়ে আছে। তাহলে এই পুরো রিজিয়নটা জুড়ে একটা নেগেটিভিটি তৈরি হয়ে গেছে। আবার এন সাইডের বাউন্ডারিতে সমস্ত হোলগুলো দাঁড়িয়ে আছে, তার মানে তার বাউন্ডারি রিজিয়নে একটা পজিটিভিটি তৈরি হয়ে গেছে। তার মানে এখন এন সাইড এবং পি সাইডের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে না? সেই পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে হাই পোটেনশিয়াল পার্ট কোথায় আছে? এন সাইডে, এবং লো পোটেনশিয়াল পার্ট আছে পি সাইডে। এখন যদি আমাকে আরও কারেন্ট পেতে হয়, তাহলে ইলেকট্রনকে প্রবাহ করানোর জন্য এন সাইড থেকে ইলেকট্রনকে পি সাইডের দিকে আসতে হবে। কিন্তু লক্ষ্য করে দেখো, পি সাইড তো অলরেডি নেগেটিভলি চার্জ নিয়ে দাঁড়িয়ে আছে বাউন্ডারি রিজিয়নে। সে কি ইলেকট্রনের দিকে আসতে দেবে? দেবে না। কেন? নেগেটিভ নেগেটিভকে রিপেল করবে, এবং সেই ইলেকট্রন আসতে চাইলে তাকে আবার ব্যাক করে নিজের জায়গায় পাঠিয়ে দেবে। একই রকমভাবে এই দিক থেকে যদি হোলগুলো এন সাইডের দিকে যেতে চায়, সেক্ষেত্রেও একই ঘটনা। এন সাইডে তো পজিটিভিটি নিয়ে তৈরি হয়েছে বাউন্ডারি রিজিয়নে, সিকিউরিটির মতো দাঁড়িয়ে আছে। তাহলে হোল যদি ওই দিকে যেতে চায়, তাকেও আবার রিপেল করে এই দিকে পাঠিয়ে দেবে। তাহলে ডিফিউশন প্রসেস যেইটুকু টাইম ধরে ঘটেছে, সেইটুকু টাইমে আমি হালকা একটা কারেন্ট পেয়েছি, কিন্তু সঙ্গে সঙ্গে সেই কারেন্টটা স্টপ হয়ে গেছে। তার মানে এই কারেন্টটা কন্টিনিউয়াস নয়, ফর এ শর্ট টাইম। ফর এ শর্ট টাইম। তো ডিফিউশন কারেন্ট আসার পরে তো কারেন্ট প্রবাহ স্টপ হয়ে গেল। এইবার কি হলো? এইবার যে সমস্যাটা হয়েছে সেটা আমরা স্টেপ 3-তে গিয়ে বুঝবো। স্টেপ 3-তে তাহলে আমরা দেখতে পাচ্ছি, পি সাইডের এই দিকে সমস্ত ইলেকট্রনগুলো দাঁড়িয়ে আছে। তার মানে এই দিকে একটা লো পোটেনশিয়াল তৈরি হয়েছে, এবং এন সাইডের এই দিকে সব হোলগুলো দাঁড়িয়ে আছে, যার ফলে এখানে একটা হাই পোটেনশিয়াল তৈরি হয়েছে। তার মানে পি সাইড এবং এন সাইডের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে। আমি যদি সেটা এরকম ভাবে বুঝি, পি সাইডের লো পোটেনশিয়ালটা এইখানে আমরা একটা দাগ দিয়ে দেখালাম, এবং এন সাইডের পোটেনশিয়ালটা একটা হাই লেভেলে আছে, এটাকে এরকম ভাবে দেখালাম। তাহলে ওই দুটো লেভেলের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে। সেই পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো? সেই পোটেনশিয়াল ডিফারেন্সকে যদি আমি ভি ধরি, এইবার লক্ষ্য করো, এই দুটো রিজিয়নের মধ্যে একটা নিশ্চয়ই ডিস্টেন্স আছে, যেটাকে আমরা বলছি উইডথ। উইডথটাকে ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখন এন সাইডের একদিকে সমস্ত প্লাস চার্জ, এবং পি সাইডের এইদিকে সমস্ত মাইনাস চার্জ। তাহলে এই রিজিয়নটার মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে না? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হয়? প্লাস থেকে মাইনাসের দিকে। তার মানে ক্লিয়ারলি বুঝতে পারছো, এখন কিন্তু হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। সেটাকে আমি ই ধরতে পারি। সেই ইলেকট্রিক ফিল্ড থেকেই আমরা পোটেনশিয়ালের ভ্যালুটা পেয়ে যাব। কিভাবে? ভি ইকুয়াল টু ই ইন্টু ডিস্টেন্স। এখানে ডিস্টেন্সটাকে আমরা উইডথ ডাব্লিউ ধরেছি। ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটাকে আমি যদি এরকম ভাবে ছবির সাহায্যে দেখাই, তাহলে এই দিকটা আমার হাই ফিল্ড, এদিকটা আমার লো ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হাই থেকে লোতে। এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এখন কি হবে? সাইডের এই দিকের হোল আর ইলেকট্রনগুলো তো নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করতে পারছে না। কেন পারছে না সেটা আমরা আগের পৃষ্ঠায় দেখে এসেছি। কিন্তু এই রিজিয়নটায়
এই মাঝখানের ক্লোজ রিজিয়নটার মধ্যে যেহেতু ইলেকট্রিক ফিল্ড বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে কাজ করছে, ইলেকট্রিক ফিল্ড কি করবে, ইলেকট্রনগুলোকে হোলের দিকে টানবে এবং হোলগুলো ইলেকট্রনের দিকে ছুটে আসবে, যার ফলে কি হবে বুঝতে পারছো, ওদের মধ্যে রিকম্বিনেশন ঘটবে। রিকম্বিনেশন মানে কি, ইলেকট্রনগুলো হোলের কাছে গিয়ে ওই জায়গাগুলোকে প্রশমিত করে নিজেরা ওই স্থান দখল করবে এবং জিনিসটা হবে এই রকম। ব্যাস, ইলেকট্রনগুলো গিয়ে হোলের সঙ্গে গিয়ে মার্জ করে নিউট্রাল হয়ে গেছে, যার ফলে কি হলো, এখন মাঝের এই বিস্তৃত এলাকাটা জুড়ে কোনো মুক্ত আধান বাহক রইল না, না ইলেকট্রন রইল না হোল রইল। এই জায়গাটা তার মানে এখন একটা পাঁচিলের মতো কাজ করছে, যেখানে কোনো মুক্ত ইলেকট্রন মুক্ত হোল কিছুই নেই। তাহলে এখন পি সাইড থেকে হোলগুলো ওই পাঁচিল ডিঙিয়ে ওই দিকে যেতেও পারবে না, এবং এন সাইড থেকে ইলেকট্রনগুলো এই পাঁচিল ডিঙিয়ে এইদিকে আসতে পারবে না। ঠিক আছে, এইবার দেখো এর আগের স্টেপে যেটা আমি দেখিয়েছিলাম, ইলেকট্রন এবং হোলগুলো নিজেদের মধ্যে যখন জায়গা বিনিময় করেছিল, তখন ইলেকট্রনের প্রবাহের জন্য আমি আবার একটা ক্ষীণ কারেন্ট পাবো। সেই কারেন্টটাকে আমরা বলবো ড্রিফট কারেন্ট। ইলেকট্রনের বিচলনকে আমরা ড্রিফট বলি। এই ড্রিফটিংটা হলো, তার ফলে আমরা একটা ড্রিফট কারেন্ট পেলাম। কিন্তু সেই ড্রিফট কারেন্টটাও কতক্ষণের জন্য পেলাম, যতক্ষণ ইলেকট্রনগুলো ওইখানে গিয়ে গর্তকে বুঝিয়ে দিল। তার মানে এই ড্রিফট কারেন্টের ভ্যালুও কিন্তু অত্যন্ত কম, ভেরি লো। তাহলে আগের স্লাইডে আমরা দেখেছিলাম ডিফিউশন কারেন্ট, সেটাও খানিকক্ষণের জন্য পেয়ে স্টপ হয়ে গেছিল। ড্রিফট কারেন্টের জন্য যেটা দেখতে পেলাম সেটাও খানিকক্ষণের জন্য এসে স্টপ হয়ে গেল, এবং আলটিমেটলি কি করলো, মাঝখানে এমন একটা রিজিয়ন তৈরি করলো যেখানে কোনো মুক্ত আধান বাহক আর রইল না। এই অঞ্চলটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন। এই রিজিয়নটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন। ডিপ্লেশন রিজিয়নকে বাংলায় বলা হয় নিঃশেষিত অঞ্চল। নিঃশেষিত অঞ্চল কেন? কেননা ওইখানে সমস্ত আধান বাহকগুলো নিঃশেষ হয়ে গেছে। এইবার স্টুডেন্টদের একটা কনসেপচুয়াল ফল্ট রয়ে যায়, সেটা কি, সবাই ভাবে এই নিঃশেষিত অঞ্চল তার মানে হয়তো ভ্যাকেন্ট এরিয়া। তা কিন্তু নয়। এখানে কোনো মুক্ত আধান বাহক নেই ঠিকই, কিন্তু সিলিকন বা জার্মেনিয়ামের ক্রিস্টাল অ্যাটমগুলো তো রয়ে গেছে, কেননা তাদের উপরেই তো আমরা এই ডেকোরেশনগুলো করেছিলাম। তাহলে নিঃশেষিত অঞ্চলে কোনো ডোপ্যান্ট অ্যাটম আর নেই, কোনো ফ্রি চার্জ ক্যারিয়ার নেই, মোবাইল চার্জ ক্যারিয়ার নেই, কিন্তু সিলিকন জার্মেনিয়াম ক্রিস্টালগুলো কিন্তু আছে, যার ফলে আমরা এখানে সেমিকন্ডাক্টর অ্যাটমগুলো পাবো। সেমিকন্ডাক্টর অ্যাটমস এক্সিস্ট। এইবার আরেকটা টার্ম আমাদেরকে জানতে হবে। কি জানতে হবে? তাহলে পি সাইডের যে বাউন্ডারি রিজিয়ন সেটা একটা লো পোটেনশিয়ালে ছিল, এবং এন সাইডের যে বাউন্ডারি রিজিয়ন সেটা একটা হাই পোটেনশিয়ালে ছিল, যেটা আমরা আগের স্লাইডেই দেখেছিলাম। তাহলে এখন মাঝে যে পাঁচিলটা তৈরি হয়েছে, সেই পাঁচিলটা ক্রস করতে হলে আমাকে এই পাশ থেকে ওই পাশে যেতে হলে মিনিমাম কত ভোল্টেজ গেইন করতে হবে? যেই ভোল্টেজটা এর আগের স্লাইডে তৈরি হয়েছিল, তার মানে এইটা। ওই জন্য এই পোটেনশিয়ালটাকে বলা হয় ব্যারিয়ার পোটেনশিয়াল। ব্যারিয়ার পোটেনশিয়াল, বাংলায় তাকে বলা হয় বিভব প্রাচীর। তার মানে এখন এই পাঁচিল ডিঙিয়ে এদিক থেকে ওদিকে বা ওদিক থেকে এদিকে আসতে হলে আমাকে মিনিমাম এই বিভব গেইন করতে হবেই। মিনিমাম এটা বা এর থেকে বেশি। এই গেল আমার স্টেপ 3। তাহলে বুঝতেই পাচ্ছি আমাদের কাছে ফাইনাল স্টেপে এসে যে ডায়োডটা আছে এখন হাতে, সেই ডায়োডের তাহলে একদিকটা পি টাইপ, একদিকটা এন টাইপ, এই দিকে সমস্ত হোল আছে এবং এইদিকে সমস্ত ইলেকট্রন আছে, কিন্তু তাদের মাঝে এখন কি তৈরি হয়ে গেছে, একটা পাঁচিল। তার মানে আমরা ড্রিফট কারেন্ট, ডিফিউশন কারেন্ট যেগুলো স্বল্প সময়ের জন্য পেয়েছিলাম, সেগুলো এখন আর কোনোটাই পাচ্ছি না। তাহলে ডায়োডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বন্ধ হয়ে গেছে। এখন ডায়োডকে যদি আমাকে অ্যাক্টিভ করতে হয়, তাহলে কি করতে হবে, ইলেকট্রন এবং হোলকে একদিক থেকে আরেক দিকে পাঠাতে হলে আমাকে এখন বাইরে থেকে ব্যাটারি কানেকশন করতে হবে। সেই ব্যাটারি কানেকশন করার পদ্ধতিকেই বলা হয় পিএন ডায়োড বায়াসিং। তার মানে বায়াসিং কথার মানে হচ্ছে কানেক্টিং ব্যাটারি। তো সেই ব্যাটারি কিভাবে কানেক্ট করব? ব্যাটারি কানেক্ট করার দুটো প্রসেস আছে। প্রথম প্রসেস, যদি আমি পি সাইডের সঙ্গে ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং এন সাইডের সঙ্গে নেগেটিভ টার্মিনাল কানেক্ট করি, মানে যদি দেখতে এই রকম হয়,
তখন সেই বায়াসিংটাকে বলা হবে ফরওয়ার্ড বায়াস। এবং যদি বায়াসিং এভাবে করি, পি সাইডের সঙ্গে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এবং এন সাইডের সঙ্গে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, তখন তাকে আমরা বলবো রিভার্স বায়াস। তার মানে পি তে পজিটিভ এন এ নেগেটিভ হলে তাকে আমরা বলবো ফরওয়ার্ড বায়াস, এবং পি তে নেগেটিভ এবং এন এ পজিটিভ হলে তাকে আমরা বলবো রিভার্স বায়াস। এইগুলোকে যদি সার্কিট সিম্বল দিয়ে দেখার চেষ্টা করি তাহলে কিভাবে দেখাবে? পি এন ডায়োডের সিম্বলটা আঁকবে, তার ট্রায়াঙ্গেল পার্টটা পি সাইড এবং এটা এন সাইড। তাহলে এখন পি সাইডের সঙ্গে লাগানো আছে ব্যাটারির পজিটিভ এবং এন সাইডে আছে নেগেটিভ। এই ক্ষেত্রে সিম্বলটা কিরকম দেখতে হবে? এইরকম। এখন পি সাইডের সঙ্গে থাকবে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এন সাইডের সঙ্গে থাকবে পজিটিভ টার্মিনাল। এটা হচ্ছে বেসিক ডায়াগ্রাম। আজকের ভিডিওতে তাহলে আমরা পি এন ডায়োডের কনস্ট্রাকশন সম্বন্ধে পড়লাম এবং বায়াসিং এর বেসিকটা আমি দেখিয়ে রেখে দিলাম। এর পরের ভিডিওতে আমরা ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস সম্বন্ধে ডিটেলে আলোচনা করব। দেখা হবে পরের ভিডিওতে।